ভূত নিয়ে খুঁত কিছু নাকি নাই যাকে বলা যায় ভূত। ভারী অদ্ভুত সব, ভারী অদ্ভুত। কেউ বলে আছে, কেউ বলে নাই, কেউ বলে ভূত হলো নিচ্ছায়াটাই, আঁধারেতে রাজ দেখে থমকে দাঁড়াই, ভূত ভেবে মন করে খুঁত। ভারী অদ্ভুত সব, ভারী অদ্ভুত, ভারী অদ্ভুত সব, ভারী অদ্ভুত। বড় ভাই হেসে বলে হা হা হা, ভয় যদি পাস তবে যা। তুতলিয়ে আমি বলি তাহলে যে ওরা বলে ভূত। ভাই বলে বাজে কথা, ভূত নেই ধুত। ভারী অদ্ভুত সব, ভারী অদ্ভুত। ভূতেদের মুখে যদি ধরো আয়না, ভূতেদের ছায়াটাতে দেখা যায় না। ভূতেরা কখনো নাকি ভয় পায় না, ভয় দেখাতেই ভূত সদা প্রস্তুত। ভারী অদ্ভুত সব, ভারী অদ্ভুত, ভারী অদ্ভুত সব, ভারী অদ্ভুত। মনের মধ্যে যে ভূতটা আছে, জ্বলে সে উল্টো পায়ে শ্যাওড়া গাছে, ভয়ে যত পাবে তত আসবে কাছে, মনের ভূতের নেই কোনো কিছু খুঁত। ভারী অদ্ভুত সব, ভারী অদ্ভুত, ভারী অদ্ভুত সব, ভারী অদ্ভুত। ফাহমিদা মঞ্জু মজিদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক বহুকালের। উনি আমার বাবাকে মামা বলতেন। সেই সূত্রে যদি দেখি তাহলে আমার সঙ্গে ওর সম্পর্ক আমারও জন্মের আগেকার। আই বিলং টু দ্য ফিল্ড অফ পারফর্মিং আর্টস অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ অ্যান্ড অলসো আই এম আ স্টুডেন্ট অফ সাইকোঅ্যানালিসিস। সেই সূত্রে যদি আমি এই গোটা বিষয়টাকে দেখি তাহলে আমার দেখাটা একটু অন্যরকম দিক থেকে হবে। সেটা কীরকম? আমার বাবা ছিলেন ভাষাবিদ। সেই সূত্রে শব্দ নিয়ে খেলা, বা আরেকটু স্পষ্ট করে বলতে গেলে অ্যাজ মেনি মিডিয়ামস অফ কমিউনিকেশন, যেভাবে বার্তালাপের ভঙ্গি আসে, অনেক কিছু অন্যরকমভাবে আমরা কমিউনিকেট করি, সেই কমিউনিকেশনটা খুব ভেতর থেকে খুঁটিয়ে ভাবতে হয়, গভীরে ভাবতে হয়। তবে তার কতগুলো দিক আছে সেগুলি সম্পর্কে আমরা স্পষ্টভাবে ভাবতে পারি। একটু পরিষ্কার করি। ইংরাজিতে যেভাবে আমরা ফিলসফি বলি, ভারতীয় দর্শন শব্দটা কিন্তু সেই অর্থ বহন করে না। দর্শ অনেন, কত রকম দিক থেকে দেখা যায়, আননুমানি মুখ, টু লুক অ্যাট ইট ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভস। সেই দিক দিয়ে দেখতে গেলে এই গোটা বিষয়টার মধ্যে আরও অনেকগুলো দিক আছে। এতগুলো দিক স্বল্প সময়ে ছুঁয়ে যাওয়া সম্ভব না। শুধুমাত্র কতগুলো দিক আমি নিয়ে বলবো। প্রথমত হচ্ছে ভাষা। মঞ্জুদির একটা বিশেষত্ব হচ্ছে উনি খুব সাধারণ শব্দ বহতা নদীর মতন বয়ে চলার মতন ব্যবহার করেন। আমার বাবা দুটি বই লিখেছিলেন বাচ্চাদের জন্য। সেখানে বইগুলি লেখার বিশেষত্বই ছিল যে সেগুলি পড়বে 6-7 বছর বয়স বা আরও কম, 5-6 বছর বয়সের ছেলেমেয়েরা। তাহলে তার ভেতরে যুক্তাক্ষরের শব্দ থাকবে না। অতএব বন্দরকে উই ক্যান রিপ্লেস ইট উইথ জাহাজ খাটা। দয়ের যুক্তাক্ষরের যে বিশেষত্বটা, অ্যামালগ্যামেটিভ, ওই জায়গাটা রাখা হলো না। মঞ্জুদি যখন লিখছেন তখন সেটা একদম সুছন্দ ধারার মতন চলে যায়। ঠিক সেইভাবে দেখতে গেলে প্রশ্নটা আসে, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ দিস পার্টিকুলার স্টাইল অ্যান্ড দিস প্ল্যাটফর্ম? উত্তরটা খুব সোজা। আনাতোল ফ্রাঁর একটা উক্তি আছে যেটা সৈয়দ মুস্তফা আলী খুব পছন্দ করতেন। ইফ ইউ উইশ টু ট্রাভেল মোর, ট্রাভেল লাইট। যদি চাও যে তোমার কাজ অনেক বেশি জনের কাছে পৌঁছক, তাহলে বেশি পণ্ডিতি ফলিও না, হালকা হয়ে লেখো। ঠিক তেমনি প্রশ্ন আসতেই পারে যে প্যালিয়েটিভ কেয়ারের ওপরে প্রচুর কথা হয়। প্রশ্ন আসতেই পারে যে আমরা তাহলে কী করতে চাইছি? হোয়াট আর উই ট্রাইং টু ডু উইথ পিপল, হুম উই কল ইন আ পলিটিক্যালি কারেক্ট টার্ম ডিফারেন্টলি এবলড। আমি জানি না এখনও সঠিক শব্দাবলী কী হতে পারে এই ধরনের মানুষ যারা বিশেষভাবে সক্ষম, এগেন উইদিন কোটস, তাদের সম্পর্কে। কারণ আমার এই শব্দাবলীও খুব একটা পছন্দের না। I find even this term, I find it to be discriminatory, if I may say so, from that particular point of view. তো সেদিক দিয়ে বললে
দুটো খুব সুন্দর উদাহরণ আছে। হাঙ্গেরিতে একটা সময় চেষ্টা করা হয়েছে এবং সেটা এখন অত্যন্ত সফল একটা কার্যক্রম। সেটা হচ্ছে বিশেষভাবে সক্ষম বা পিপল whom we term as mentally retarded, as autistic, as differently abled in mental conditions, এরকম সমস্ত জায়গা থেকে তাদেরকে এমন একটা অ্যাসিস্টিভ কেয়ারিং সিস্টেমের মধ্যে এনে ফেলা হচ্ছে যেখানে সহানুভূতি নয়, সহমর্মিতা দিয়ে তাদেরকে কর্মক্ষম করে তোলা হচ্ছে, যাতে করে তারা এমন একটা সিস্টেমেটোলজির মধ্যে বাস করতে পারে যেখানে তারা রোজগার এবং সব কিছুর দিক দিয়ে সক্ষম হতে পারে। ঠিক তেমনি কিছুদিন আগে ক্যাটরিনা হ্যারিকেনের, যখন ইউনাইটেড স্টেটসে ক্যাটরিনা হ্যারিকেন হয়, তখন এরকম একটা জিনিস চোখের সামনে আসে যে বিপুল পরিমাণ লোককে এয়ারলিফট করে বাইরে বার করতে হয়, তার মধ্যে 3 জন মানুষ ছিলেন যারা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম। কী করে তারা 3 জন এরকম অসাধারণ দক্ষ পাইলট হয়ে উঠলেন? একজনের নাকি শুনেছি পাও ছিল না। তো প্রশ্নটা হলো যে সেই সক্ষমতা তাদের আসে কোত্থেকে? তারপর জানা গেল যে এয়ারফোর্সের 3 জন পাইলট এই 3টি মানুষকে ট্রেন করেছিলেন, যেখানে সাধারণ জনের হয়তো 72 সপ্তাহ লাগে এই ব্যাপারে সক্ষম হয়ে উঠতে, বা হয়তো আরও কিছুদিন 100 সপ্তাহ লাগে সক্ষম হয়ে উঠতে। এই মানুষগুলি সেখানে হয়তো 12 বছর লেগেছে সক্ষম হয়ে উঠতে। প্রসঙ্গ হলো, আমি কেন এই মানুষগুলির পেছনে নিজের অর্থ, সময়, ক্ষমতা ইত্যাদি ব্যয় করব? এমন তো হতেই পারে যে তারা কখনো কোনো সময় এসে সহায়ক হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার সঙ্গে দাঁড়াতে পারে। বিষয়টা খুব পরিষ্কার। যারে তুমি পিছে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। বিস্তারে যাচ্ছি না, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড। প্যালিয়েটিভ কেয়ারের প্রশ্নটা যখন আসে তখন পরিষ্কার, I myself am a dancer and I am into theatre and music and visual arts. আমি দেখেছি শিল্পচর্চার মাধ্যমে মানুষকে কী করে টেনে তোলা যায়। আর টেনে তোলা শব্দটার ক্ষেত্রেও আমি বলবো যে আমার আপত্তি আছে। তাকে আস্তে আস্তে আমি সহমর্মিতা দিয়ে কোথাও একটা আমার মতন করে আমার জায়গায় নিয়ে আসতে পারি। এটুকু করার মতন ক্ষমতা নিশ্চয়ই আমাদের থাকা উচিত। দিদি বারে বারেই একটা কথা বলেন, প্যালিয়েটিভ কেয়ারের ক্ষেত্রে ভারতবর্ষে কী কাজ হয়েছে। লেট মি টেল ইউ সামথিং। আমি খুব নেতিবাচক কিছু বলতে চাইছি না, কিন্তু এটা ঠিক যে সারা পৃথিবী জুড়েই অ্যাসিস্টিভ কেয়ার গিভিং এবং প্যালিয়েটিভ কেয়ার এটা ভীষণভাবে একটা নেগলেক্টেড এরিয়া। বিইং এ স্টুডেন্ট অফ সাইকোঅ্যানালিসিস, লেট মি টেল ইউ, মনোসমীক্ষার ছাত্র হিসেবে বলতে পারি, নিজের অন্তরের অ্যাগ্রেশন, আনকনশিয়াস, এই জায়গার যে সেতুবন্ধন সেটা যদি স্পষ্ট না হয়, সুস্পষ্ট রূপে, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু অ্যাড্রেস দিস, সেটাকে যদি আমি ঠিক মতন করে ম্যানেজ না করতে পারি, অর রাদার আমি বলবো সেটাকে যদি আমি ঠিক মতন অ্যাড্রেস না করতে পারি, আমি অ্যাড্রেস শব্দটাই এখানে উচ্চারণ করব, ইউ গো নোভেয়ার। কোথাও গিয়ে পৌঁছানো যাবে না। একমাত্র সেইভাবেই কাজটা করা সম্ভব যেখানে আমি তাকে মনে করব যে মানুষটির সামান্যতম কিছু সমস্যা আছে, সমস্যা আমাদের প্রত্যেকের আছে, আমি তাকে মনে করব সমস্যাটা বড় নয়, সমস্যাটাকে সঠিকভাবে এমনভাবে প্রস্ফুটন দিতে হবে যাতে সেটা এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হয়। টু চ্যানেলাইজ এনিথিং which is negative and turn it into positive, because there is nothing known as negative and positive. It's just two sides of the same coin. You look at it the way you wish to be and therein happens the whole game. আমার মনে হয় এইভাবে জিনিসটাকে দেখলে আমরা সবাই একটা উন্নততর সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে দেখতে পারি। নাচের ক্ষেত্রে দেখেছি অনেকে প্রশ্ন করে যে তুমি ভীষণভাবে ডিট্যাচমেন্টের কথা বলো। অ্যানালিসিস বলুন, শিল্প চর্চাই বলুন, আমাদের ডিট্যাচমেন্টই শেখায়। আমরা যদি বিষয়টার মধ্যে খুব বেশি ঝাঁপ দিয়ে পড়ে ডুব খেয়ে যাই, তাহলে তো সেই জলের ভিতরেই তো আমি ডুবে মরে যাব। আই উইল বি ড্রাউন্ড ইফ আই গেট টু মাচ ইনভলভড, বাট আই হ্যাভ টু বি ইনভলভড টু আ সার্টেন ডিগ্রি। জলের সঙ্গে জল হয়ে যেতে হবে, কিন্তু কোথাও একটা
সেই জল যেন আমাকে কাবু না করে ফেলে। জল আমার শত্রু না, কিন্তু তার বলে উর্দুতে একটা খুব সুন্দর শব্দ আছে, उसको ये मत कहने देना कि वो तुम्हारे ऊपर हावी हो जाए। আমার মনে হয় আমি যতদূর যেটুকু বুঝেছি, আমার অল্প বোঝবার ক্ষমতাতে, স্বল্প মারাত্মক রকমের স্বল্প বোঝবার ক্ষমতাতে মঞ্জুদি যেভাবে জিনিসটাকে দেখেছেন, আমি দুটো জায়গা পড়ে শোনাবো। এক্ষেত্রে আমার মনে হয়েছে যে এটা খুব ইন্টারেস্টিং। কোথা থেকে একটা ছোট্ট কুকুরছানা এসে লালির পায়ে পায়ে, কুকুরছানাকে লালি ফুল শুকিয়ে বলে, দেখ এটার নাম গোলাপ, কি সুন্দর গন্ধ তাই না, রং দেখেছিস, গোলাপি, ছুঁয়ে দেখ, তোর থাবা দিয়ে ছুঁয়ে দেখ, পাপড়িগুলো কেমন নরম। ভেরি ইন্টারেস্টিং। থাবায়, কুকুরের পায়ের তলায় যে থাবা, সেই থাবার যে প্যাড, সেটার অন্যরকম সেন্সেশন আছে, সেগুলো সে মাটির ভাইব্রেশন ফিল করতে পারে। কিন্তু গোলাপ ফুলের নরমতা কুকুর কি ছুঁয়ে দেখতে পারে? তাহলে ডেফিনেটলি এখানে কুকুরের কথা বলা হচ্ছে না। কুকুরকে একটা বাচ্চা একটা কুকুরের সঙ্গে যেভাবে কমিউনিকেট করছে, তা দিয়ে তাকে থাবা দিয়ে যেটা ছুঁতে বলা হচ্ছে, সেটার ভেতরে তার মানে অন্যরকম কোনো সন্দর্ভ আছে। সেই সত্রটা কি? পড়ে দেখতে হবে, বুঝতে হবে। আর আজকাল আমরা সবাই খুব ওপর জলের ওপর দিয়ে ভেসে চলে যেতে পছন্দ করি। একটু তলিয়ে দেখলেই তো হয়, বাকিটা আপনি খুঁজে পাওয়া যাবে। ভালো থাকবেন।